নেপোলিয়নের বড় বিজয়গুলোর দিকে তাকান। নেপোলিয়ন শুধু একটা দুইটা যুদ্ধ জিতেন নাই, প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলোর বিরুদ্ধে বারবার জয় পেয়েছেন। কিন্তু একের পর এক যুদ্ধে তারা নেপোলিয়নের কাছে হেরে যাচ্ছে। প্রথমে 1796 সালে ইতালিতে লোদি আর আর্কলের যুদ্ধে তিনি অস্ট্রিয়ান বাহিনীকে হারিয়ে নিজের সামরিক প্রতিভার পরিচয় দেন। এরপর 1797 সালে রিভোলির যুদ্ধে আবারও অস্ট্রিয়ানদের পরাজিত করেন। তারপর যুদ্ধ ছড়িয়ে যায় ইউরোপের বাইরেও। 1798 সালে মিশরে ব্যাটল অফ দ্য পিরামিডসে তিনি মামলুক বাহিনীকে পরাজিত করেন। 1800 সালে মারঙ্গার যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে আরেকটা বড় বিজয় আসে নেপোলিয়ন। এই জয় শুধু যুদ্ধক্ষেত্রেই না, ফ্রান্সের রাজনীতিতেও নেপোলিয়নের অবস্থানকে অনেক শক্ত করে তোলে। কিন্তু তার সবচেয়ে অবিশ্বাস্য সাফল্য আসে 1805 সালে। প্রথমে উলমের যুদ্ধে তিনি প্রায় পুরো অস্ট্রিয়ান বাহিনীকে ঘিরে ফেলেন এবং আত্মসমর্পণ করতে বাধ্য করেন। তারপর একই বছরে অস্টারলিৎজের যুদ্ধে অস্ট্রিয়া আর রাশিয়ার যৌথ বাহিনীকে হারিয়ে দেন নেপোলিয়ন। অনেক ইতিহাসবিদ অস্টারলিৎজকে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ বিজয় বলে মনে করেন। এরপরও তিনি থামেন নাই। 1806 সালে জেনা আউরস্টেডের যুদ্ধে প্রাশিয়াকে প্রায় ঘুরিয়ে দেন। 1807 সালে ফ্রিডল্যান্ডের যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে তিলসিট চুক্তি করতে বাধ্য করেন। আর 1809 সালে ওয়াগ্রামের যুদ্ধে আবারও অস্ট্রিয়াকে হারান। এখন প্রশ্ন হলো, নেপোলিয়ন এতবার জিততেছিলেন কিভাবে? তিনি কি এমন কোনো নতুন অস্ত্র ব্যবহার করতেন যেটা অন্য কারো কাছে ছিল না? মজার ব্যাপার হলো, উত্তরটা হলো না। অস্ত্রের দিক থেকে দুই পক্ষের মাঝে খুব বড় কোনো পার্থক্য ছিল না। সবাই প্রায় একই ধরনের মাস্কেট, কামান, বেয়োনেট, অশ্বারোহী বাহিনী ব্যবহার করত। তাহলে পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা ছিল সংগঠনে। নেপোলিয়নের সবচেয়ে বড় শক্তি ছিল গতি। তার সেনাবাহিনী ছোট ছোট কর্পসে ভাগ হয়ে দ্রুত অগ্রসর হতো। ফলে তারা রাস্তা কম জ্যাম করত, দ্রুত চলতে পারত, আর প্রয়োজনের মুহূর্তে খুব দ্রুত এক জায়গায় একত্রিত হতে পারত। শত্রু যখন বুঝে উঠতে পারত না, তখনই নেপোলিয়ন তাদের দুর্বল জায়গায় আঘাত করতেন। কখনো শত্রুর মাঝখান ভেঙে দিতেন, কখনো পাশ ঘুরে যোগাযোগের পথ বিচ্ছিন্ন করে দিতেন। আবার কখনো এত দ্রুত সৈন্য জড়ো করতেন যে প্রতিপক্ষ প্রতিক্রিয়া জানানোর সুযোগই পেত না। আর্টিলারি বা কামান ব্যবহারের ক্ষেত্রেও তিনি ছিলেন অসাধারণ দক্ষ। কিন্তু শেষ পর্যন্ত নেপোলিয়নের সবচেয়ে বড় অস্ত্র কামান ছিল না, সবচেয়ে বড় অস্ত্র ছিল তার সেনাবাহিনীকে সংগঠিত করার ক্ষমতা। ফরাসি বিপ্লবের পর একটা নতুন বিষয় তৈরি হয়েছে, ম্যাস কনস্ক্রিপশন, অর্থাৎ জনগণ ভিত্তিক সেনাবাহিনী। ফলে যুদ্ধের চরিত্রটাই পাল্টে যায়। এটা আর শুধু রাজাদের যুদ্ধ থাকে না, এটা হয়ে ওঠে জাতির যুদ্ধ। আর ঠিক এই জায়গা থেকেই আধুনিক যুদ্ধের এক নতুন যুগের শুরু হয়। এখন একটা প্রশ্ন করি, নেপোলিয়ন যখন কোনো জায়গা দখল করত, সেখানকার সাধারণ মানুষ তাকে কিভাবে দেখত? মুক্তিদাতা নাকি দখলদার? উত্তরটা আসলে এক লাইনে দেয়া যায় না। কোথাও কোথাও মানুষ নেপোলিয়নকে মুক্তিদাতা হিসেবে দেখেছে, কারণ তিনি সামন্তবাদী শোষণ কমাইছেন, পুরানো অভিজাতদের ক্ষমতা ভাঙছেন, আইনের সামনে সমতার ধারণা নিয়ে আসছে। যেখানে রাজা, প্রিন্স, সামন্ত প্রভুরা জনগণকে চেপে ধরছিল, সেখানে নেপোলিয়নের আইন অনেকের কাছে নতুন দুনিয়ার একটা দরজা বলে মনে হয়েছে। কিন্তু আবার অনেক জায়গায় মানুষ তাকে দখলদার হিসেবেও দেখছে, কারণ ফরাসি শাসন মানে ছিল কর, সেনা নিয়োগ, যুদ্ধের খরচ, বিদেশি আধিপত্য, ফরাসি সেনাবাহিনীর উপস্থিতি। স্পেনে যেমন নেপোলিয়নের বিরুদ্ধে সাধারণ মানুষের ভয়ঙ্কর প্রতিরোধ তৈরি হয়। এই প্রতিরোধ থেকেই গেরিলা যুদ্ধের বড় উদাহরণ আসে। মানে নেপোলিয়নের রাজনীতি দুই রকম প্রতিক্রিয়া তৈরি করেছিল, একদিকে মুক্তির আশা, আরেকদিকে দখলদারির ক্ষোভ। এই দ্বৈততা না বুঝলে নেপোলিয়নের প্রভাব বোঝা যাবে না, কারণ তিনি একই সাথে পুরানো রাজতন্ত্র ভাঙছিলেন, আবার নিজের সাম্রাজ্য চাপাইতেছিলেন। তিনি একই সাথে আধুনিক রাষ্ট্রের ধারণা ছড়াইতেছিলেন, আবার ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করতেছিলেন। এটাই নেপোলিয়নিক যুগের বড় প্যারাডক্স।